সহকর্মীবৃন্দ, বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2021 অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবের, কারণ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আর সেই সময় অনুষ্ঠান সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং স্বাধীন জাতি হিসেবে মর্যাদা দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট জাতীয় জীবনে একটি কালো অধ্যায়। আমরা হারিয়েছি তদানীন্তন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সাথে আমার মা ফজিলতুন্নেসা মুজিব, আমার ভাই ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট 10 বছরের ভাই শিশু রাসেল সহ অনেক পরিবার পরিজনকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমি তাদেরকেও স্মরণ করছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। বিমান বাহিনীর সীমিত শক্তি নিয়ে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং আমরা সব সময় সেই বিমান সদস্যদের যারা তখন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন জাতি হিসেবে বাঙালিকে গড়ে তুলেছিলেন, সেই সাথে সাথে একটি প্রদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন, সেনা নৌ বিমান বাহিনী, এবং তিনি চেয়েছিলেন যে বাংলাদেশটা সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, বিশ্বে মাথা উঁচু করে চলবে। তিনি যখন দায়িত্ব নেন তখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, তাদের পুনর্বাসন। পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল তাতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, নির্যাতিত মা বোন তাদের পুনর্বাসনের ব্যবস্থা, যারা আহত এবং পঙ্গু তাদের চিকিৎসার ব্যবস্থা, সমস্ত মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে তাদের গণহত্যার কারণে যারা আহত ছিল তাদের চিকিৎসা সহ, পাশাপাশি একটা বিধ্বস্ত বাংলাদেশ, সে বাংলাদেশকে গড়ে তোলার কাজ তিনি হাতে নেন। কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, বলতে গেলে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শূন্য থেকে তিনি যাত্রা শুরু করেন। কিন্তু সে সময়ও তিনি চেয়েছিলেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, তাই তিনি প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং বিমান বাহিনীর জন্য ওই সময় বন্ধুপ্রতিম দেশের কাছ থেকে তিনি অত্যাধুনিক যুদ্ধ বিমান MiG-21 ক্রয় করেন। MiG-21 আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ব্যবহার করা হয়েছিল, ভারতীয় বিমান বাহিনীতে এটা ব্যবহার হয়। কাজে জাতির পিতা স্বাধীনতার পরপরই MiG-21 ক্রয় করেন এবং সেই সাথে সাথে হেলিকপ্টার, পরিবহন বিমান, র্যাডার সহ বিভিন্ন যুদ্ধ সামগ্রী তিনি ক্রয় করেছেন। আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার জন্য 1974 সালে তিনি একটা প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন। আমরা সরকার গঠন করার পর অন্তত 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করার পর আমাদের বিমান বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার জন্য এবং জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিই। যে ভিত্তিটা তিনি তৈরি করেছিলেন, যে একাডেমি প্রতিষ্ঠা করা থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার, যদিও জাতির পিতাকে হত্যার পর পরপর সামরিক শাসকরাই ক্ষমতা এসেছে, কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ তারা নেয়নি, কারণ ক্ষমতা দখল আর ক্ষমতা ভোগ করাটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করে,
তারপর থেকেই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণে কাজ শুরু করি এবং বিমান বাহিনীকে শক্তিশালী করবার জন্য আমরা পদক্ষেপ নেই। তা আজকের যে বিমান বাহিনীর একাডেমি, সেই একাডেমি আমরা প্রতিষ্ঠা করেছি, যেখানে আজকে আমাদের নবীন অফিসাররা তারা প্রশিক্ষণ নিয়েছেন। সেই সাথে সাথে ফিলিস্তিন, নেপাল, জাম্বিয়া, শ্রীলঙ্কা সহ বিদেশি অনেক অফিসার ক্যাডেটও এখানে এখন প্রশিক্ষণ নিচ্ছে। জাতির পিতার যে লক্ষ্য ছিল যে একটা পেশাদার উন্নত সশস্ত্র বাহিনী গড়ে তুলবেন, আর সেই লক্ষ্য নিয়েই তিনি যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দেন, আমরা তারই আলোকে ফোর্সেস গোল 2030 পর্যন্ত আমরা প্রণয়ন করেছি এবং তা আমরা বাস্তবায়ন করাও শুরু করে দিয়েছি। এবং সেই সাথে সাথে আমরা সরকারে আসার পর 96 সালেই MiG-29 ক্রয় করি। যদিও এটা ক্রয় করতে যে তার পরবর্তী সরকার আমার বিরুদ্ধে মিগ কেন কিনলাম তার জন্য 2টা মামলা দেয়। যাই হোক, ওটা আমি পরোয়া করি না, কারণ এই মামলায় তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি। আমি MiG-29 সংযোজন করি সুপার পরিসর C-130 পরিবহন বিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা র্যাডার সহ বিভিন্ন যে সরঞ্জাম ক্রয় করি এবং প্রশিক্ষণকে আমরা বেশি গুরুত্ব দিই। দ্বিতীয় দফা যখন আমরা সরকার গঠন করি 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009, তারপর থেকে আমরা আরও পদক্ষেপ নিয়েছি। আমরা অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রাডার, ক্ষেপণাস্ত্র এবং আমরা প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি এবং ভূমি থেকে ক্ষেপণাস্ত্র যাতে প্রেরণ করে তার ব্যবস্থাও আমরা নিয়েছি, যেটা আগে কখনো ছিল না। সেই সাথে সাথে আমাদের নতুন নতুন ঘাঁটি এবং ইউনিট আমরা বিমান বাহিনীর জন্য তৈরি করি। বিমান বাহিনী অফিসার বা আমাদের সশস্ত্র বাহিনীর সকলেরই বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাদি বৃদ্ধি করে দেই। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যেন আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান বাহিনী গড়ে তুলতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে আমি অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করে দিয়েছি। বিভিন্ন ধরনের বিমান, র্যাডার এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি সুষ্ঠু, নিরাপদ, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ যাতে আমাদের নিজের দেশেই আমি করতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই এবং এগুলি ওভারহোলিং করার জন্য আমরা বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করেছি এবং সেখানে আজকে আমরা নিজেরাও অনেক সক্ষমতা অর্জন করেছি। এটা শুধু বিমান বাহিনী বলেন, আমাদের জাতীয় বিমানও এখান থেকে উপকার পাচ্ছে, জাতীয়ভাবে আমরা উপকার পাচ্ছি। এই সেন্টারের তত্ত্বাবধানে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্ত জনবলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার ওভারহোলিং করছে। মহাকাশে গবেষণা, বিমান বাহিনীর উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচল সেক্টরকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা প্রতিষ্ঠা করেছি। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে আমাদের দেশেই ইনশাল্লাহ একদিন আমরা বিমান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান আমরা নিজেরাই তৈরি করতে পারবো, এ বিশ্বাস আমার আছে এবং সেইভাবেই আমরা এখন থেকে প্রশিক্ষণ দিতে চাই এবং গবেষণা করতে চাই। তাছাড়া আকাশ গবেষণার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমরা ইতিমধ্যে সম্প্রতি বাংলাদেশ আকাশসীমার উপর আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা নির্ধারণের পর এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার চালু করা হয়েছে, যা দেশের আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অমীয় বাণী বুকে ধারণ করে সম্মানিত অভিভাবকবৃন্দ, কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবক হিসেবে তাদের এই সাফল্যে নিশ্চয়ই আপনারাও গর্বিত। প্রাণপ্রিয় সন্তানের আজকে সাফল্যের পিছনে আপনাদের অবদান অনস্বীকার্য। এই বিশেষ দিনে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের প্রিয় সন্তানেরা দেশমাতৃকার সেবায় নিয়োজিত থেকে দেশ ও জাতিকে গর্বিত করবে বলে আমি আশা করি। আর বিশেষ করে যারা আপনারা নিজের মেয়ে সন্তানকেও বিমান বাহিনীতে আসতে দিচ্ছেন, তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ এর পূর্বে আমাদের দেশে আসলে আমাদের সশস্ত্র বাহিনীতে অফিসার পর্যায়ে মেয়েদের কোনো জায়গাই ছিল না। 96 সালে সরকার এসেই আমি প্রথম এই সুযোগটা সৃষ্টি করে দিই। কাজে আমি সত্যি গর্বিত আজকে যে সবাই একসাথে দেশের জন্য কাজ করে যাচ্ছে।
বিমান বাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিমান বাহিনীর একাডেমির কমান্ডার সহ যে সকল প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সফলভাবে সম্পন্ন করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর নবীন কর্মকর্তাদের কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।